আসসালামু আলাইকুম। ইউরোলজিস্ট হিসেবে আমি যখন প্র্যাকটিস করি বা সরকারি হাসপাতালে আমি যখন রোগী দেখি, তখন ইউরোলজি বিষয়ে ৩ ধরনের রোগী আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। তো তার মধ্যে ১ম এই হচ্ছে ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবের রাস্তায় সংক্রমণ সংক্রান্ত রোগী। দ্বিতীয়ত হচ্ছে প্রোস্টেটের সমস্যা সংক্রান্ত রোগী এবং তৃতীয়ত হচ্ছে পাথরের সমস্যা বিষয়ক রোগী। সেটা কিডনিতে হতে পারে, প্রস্রাবের নালীতে হতে পারে বা প্রস্রাবের থলিতেও হতে পারে। তো প্রোস্টেট বিষয়ক যে রোগীগুলা, সেই রোগীগুলা সাধারণত অপারেশনের জন্য সবচেয়ে বেশি এসে থাকে। অর্থাৎ ইউরোলজিস্ট হিসেবে আমরা যখন অপারেশন করি, তখন সর্বোচ্চ বেশি সম্ভবত প্রোস্টেটের অপারেশনই করে থাকি। এবং আমার ইউরোলজিস্ট হিসেবে আমার ক্যারিয়ারে আমি যত অপারেশন করেছি, তার মধ্যে সম্ভবত সর্বোচ্চ অপারেশন করেছি প্রোস্টেট বিষয়ক। তো এই প্রোস্টেটের সমস্যা কি, কেন হয়, সে সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রোস্টেটের সমস্যা কেন হয়? সেটা জানার পূর্বে আমরা চলুন জেনে আসি যে আসলে প্রোস্টেট কোথায় থাকে? আমি মানুষের ইউরিনারি সিস্টেমের একটা ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি। আশা করি আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করবেন যে এই দুটো হচ্ছে মানুষের কিডনি এবং এটা হচ্ছে কিডনির পরে হচ্ছে প্রস্রাবের এক ধরনের নালী থাকে, যে নালী দিয়ে প্রস্রাবটা হচ্ছে প্রস্রাবের থলিতে জমা হয় এবং পরবর্তী সময়ে ইউরেথ্রা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। তো প্রোস্টেট যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটা মূলত এই যে এখানে যে প্রস্রাবের যে থলি থাকে, এই থলির পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মেইনলি প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে। অর্থাৎ যদি আমি একটু বড় করে দেখাই, এই হচ্ছে প্রস্রাবের থলি এবং প্রস্রাবের থলির পরে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে। অর্থাৎ প্রস্রাবের থলির পরে যে প্রস্রাবের নালী থাকে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যে পুরুষাঙ্গটা থাকে, সেই পুরুষাঙ্গের যে প্রস্রাবের নালীটা থাকে, সেই নালীর চারদিকে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থান। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে ফিমেল বডি অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রোস্টেট গ্ল্যান্ড থাকে না। সুতরাং মেয়েদের ক্ষেত্রে কখনোই প্রোস্টেটের সমস্যা হবে না, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে এক্সক্লুসিভলি এই সমস্যাটা হবে। তো এখানে অ্যানাটমিক্যালি আপনি যদি খেয়াল করেন, দেখেন প্রস্রাবের নালীর চারদিকে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে। তার মানে যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়া শুরু করে তখন কি হবে? তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডের চারিদিকে এক ধরনের ক্যাপসুল থাকে। এই ক্যাপসুল থাকার ফলে প্রোস্টেট গ্ল্যান্ডটা বাইরের দিকে বড় হতে না পেরে সেটা ভিতরের দিকে চাপ দেয়। ভিতরের দিকে চাপ দেওয়ার ফলে কি হয়? এই যে প্রস্রাবের যে নালী, সেই নালীটা আটকে যায়। এই নালীটা আটকে যাওয়ার ফলে যত সমস্যাগুলো তৈরি হয়। অর্থাৎ যখন আপনি দেখবেন যে প্রস্রাবের নালীটা আটকা পড়ে গেছে, তখন বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। তো এখন অনেকের মধ্যে প্রথমে প্রশ্ন জাগে যে আসলে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় কেন বা কখন বড় হওয়া শুরু করে? তো এর খুব স্পেসিফিক অ্যান্সার আছে। স্পেসিফিক অ্যান্সারটা হচ্ছে যে পুরুষ মানুষ যাদের বয়স 50 এর উপরে চলে যাবে, তাদের সবারই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া শুরু করবে। তো কেন বড় হওয়া শুরু হয়? এর কারণ হচ্ছে যে পুরুষদের শরীরে এক ধরনের হরমোন থাকে আপনারা জানেন, যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। তো মানুষের বয়স যত বাড়তে থাকে, এই টেস্টোস্টেরনের কাজটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, শরীরের মাসল বৃদ্ধি করা, শরীরের বল বৃদ্ধি করা, ইভেন শরীরের যে হিমোগ্লোবিন যে আছে অর্থাৎ রক্ত তো উৎপন্নতেও এটা হেল্প করে থাকে। তো মানুষের বয়স যত বাড়তে থাকে অর্থাৎ 50-এর উপরে যখন বাড়তে থাকে, এই টেস্টোস্টেরনের পরিমাণটা শরীরে কমতে থাকে। এই টেস্টোস্টেরনের পরিমাণ যখন কমতে থাকে, তখন শরীরে ইস্ট্রোজেন নামে আরেকটা হরমোন আছে, যেটাকে আমরা মেলি হরমোন বলে থাকি। এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাব বাড়তে থাকে, অর্থাৎ টেস্টোস্টেরনের পরিমাণ যত কমে, ইস্ট্রোজেনের এফেক্টটা তত বাড়তে থাকে। এই ইস্ট্রোজেনের এফেক্টের ফলে কি হয়? শরীরে যত ধরনের গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলো বড় হওয়া শুরু করে এবং তার একটা এফেক্ট হিসেবে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়া শুরু করে। অর্থাৎ যাদের 50-এর উপরে বয়স হবে, সবার ক্ষেত্রেই বড় হওয়া শুরু করবে। এখন এই বড় হওয়াটা কারো ক্ষেত্রে অনেক বেশি হয়, কারো ক্ষেত্রে অনেক কম হয়। সুতরাং যার ক্ষেত্রে বেশি বড় হবে, তখন তার ক্ষেত্রে সিম্পটম তৈরি হওয়া শুরু করবে। যার ক্ষেত্রে অতটা বড় হবে না, তার ক্ষেত্রে সিম্পটমটা তৈরি হবে না। সুতরাং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলেই যে সবার প্রস্রাবের সমস্যা তৈরি হবে ব্যাপারটা এরকম না। কারো কারো ক্ষেত্রে হয়, কারো কারো ক্ষেত্রে হয় না। তবে এভারেজে 70% মানুষ অর্থাৎ 70% পুরুষেরই সমস্যা হবে। কারো কম, কারো বেশি। কারো দেখা যায় ওষুধেও কাজ হবে, কারো দেখা যায় যে অপারেশনে যেতে হবে। এখন আপনারা তো ছবিতে দেখতে পেয়েছেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে প্রস্রাবের রাস্তার উপরে চাপ দেয়। এই চাপ দেওয়ার ফলে যে সমস্যাগুলো তৈরি হয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। যেমন প্রথমে যে সিমটমটা দেখা দেয় সেটা হচ্ছে আপনি প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যা। অর্থাৎ আপনার প্রস্রাব আসছে, বাট আপনি ধরে রাখতে পারছেন না। দেখা যায় সাথে সাথেই আপনার প্রস্রাব করতে যেতে হচ্ছে। কারণ কি? কারণ ওই প্রোস্টেটের গ্ল্যান্ডটা প্রস্রাব ধরে রাখার যে স্ফিনটার, সেটা চারিদিকে চাপ দেয়। যার ফলে যেটা হয় যে আপনার প্রস্রাবের যে স্ফিনটারটা খুব ভালো কাজ করতে পারছে না। যার ফলে আপনার যখনই প্রস্রাবের বেগ আসবে, আপনি দেখবেন যে আপনার প্রস্রাব বাথরুম পর্যন্ত যেতে পারবেন না, তার আগেই প্রস্রাব
পড়ে যাবে। আবার দেখা যায় যে প্রস্রাবের আর্জেন্সিটা বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। অর্থাৎ ঘন, ঘন প্রস্রাব আসা শুরু করে। অর্থাৎ আগে হয়তো আপনি সারাদিনে ৬ বার বা ৭ বার প্রস্রাব করতেন। এখন দেখা যায় যে ১০ বার বা ১৫ বার বা ২০ বারও অনেকের ক্ষেত্রে চলে যায়। অর্থাৎ প্রস্রাবের যে ঘন, ঘন প্রস্রাবের প্রবণতা বাড়তে থাকে। কারণ হচ্ছে কি? এই প্রোস্টেট গ্ল্যান্ডটা প্রস্রাবের থলির গায়ে যেহেতু মুখের মধ্যে থাকে, সুতরাং এটা চাপ দিতে থাকে এবং ক্রমাগত চাপ দিলে সবসময় আপনার মনে হবে যে আপনার প্রস্রাবের বেগ আসতেছে। এবং প্রস্রাব করার পরে আপনার যে ফিলিংসটা হবে মনে হবে যেন প্রস্রাব সম্পূর্ণরূপে বের হতে পারছে না, কিছু প্রস্রাব রয়ে গেছে। অর্থাৎ একবার প্রস্রাব করার পরে আপনি আবার যাবেন, কারণ আপনার কাছে মনে হবে প্রস্রাব ঠিক মতো বের হচ্ছে না, সুতরাং আপনি আবার যাবেন। এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু সিমটম দেখা যায়। যেমন আপনার হচ্ছে রাতের বেলা দেখবেন যে বারবার ঘন ঘন প্রস্রাব আসতেছে। ইউজুয়ালি একবার যদি হয় সেক্ষেত্রে আমরা এটা স্বাভাবিকভাবেই ধরে নিই। বাট একবারের বেশি হওয়া যখন শুরু হয় তখন আমরা বলি যে নকটুরিয়া বা রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা। এটা যদি ৪ বার ৫ বার বা ৬ বারে চলে যায় তখন এটা একটা বদারসাম সিমটম, অর্থাৎ আপনার জন্য এটা খুবই একটা বদারিং বা সমস্যা তৈরি হওয়া শুরু করে। সুতরাং এই ধরনের সিমটম গুলো অর্থাৎ এই আর্জেন্সি ফ্রিকোয়েন্সি অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাবে কিছুটা জ্বালা পড়া হতে পারে, রাতে বারবার প্রস্রাব করতে যাওয়া, এই সিমটম গুলাই হচ্ছে প্রোস্টেট বড় হওয়ার এক ধরনের সিমটম। সুতরাং আমাদের কাছে রোগীরা যখন আসে তখন এই ধরনের সিমটম নিয়ে আসে, তখন আমরা প্রথমেই ধরে নিই যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া শুরু হয়েছে। সুতরাং এবং একসাথে ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্রাব পেশেন্টের এইজ। যদি আমরা দেখি পেশেন্টের এইজ যদি 50-এর উপরে চলে গেছে, এই সিমটম গুলো নিয়ে আসছে, তখন আমরা প্রথমেই ধারণা করি যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা হয়েছে। সুতরাং আমরা এই রিলেটেড চিকিৎসা এবং ইনভেস্টিগেশন গুলো আমরা দেওয়া শুরু করি। চলুন আমরা এবার জানি যে এই ধরনের সমস্যা নিয়ে আসলে আপনি যখন একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন তখন উনি সাধারণত কি করে থাকেন। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসে এবং আমরা ধারণা করি যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হচ্ছে, তখন আমরা প্রথমেই যেটা কাজ করি সেটা হচ্ছে কয়েকটা টেস্ট করে আমরা শিওর হই যে ওনার এই সমস্যা সত্যি আছে কিনা। তার মধ্যে ১ নম্বরে হচ্ছে যে ওনার একটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা করতে দেই। আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে চাই যে তার প্রোস্টেটের গ্ল্যান্ডের সাইজটা বড় হয়েছে কিনা এবং এটাতে অন্য কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ ক্যান্সারের কোনো প্রবণতা তৈরি হচ্ছে কিনা। দ্বিতীয়ত আমরা যেটা কাজ করি ইউরোফ্লোমেট্রি নামে এক ধরনের একটা টেস্ট করি। সেই ইউরোফ্লোমেট্রির কাজ হচ্ছে যে ওনার যে প্রস্রাবের রাস্তায় এটা যে চেপে ধরে আছে, সেই চেপে ধরাটা কতটা তীব্র, অর্থাৎ ওনার প্রস্রাবের যে ফ্লোটা, সেই ফ্লোটা কিরকম আছে সেটা দেখার জন্য আমরা ইউরোফ্লোমেট্রি একটা টেস্ট করি। একই সাথে সাথে আমরা ইউরিনারিমি করে দেখি কোনো ধরনের ইনফেকশন আছে কিনা এবং পিএসএ সিরাম পিএসএ নামে একটা টেস্ট করে দেখি যে ওনার এই প্রোস্টেট গ্ল্যান্ড কি স্বাভাবিকভাবে বড় হয়েছে, সেটার মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। এই টেস্টগুলো করে আমরা মোটামুটি শিওর হই যে ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে। এরপরে আমরা সাধারণত চিকিৎসায় চলে যাই। তো এটার চিকিৎসা মূলত ২ ধরনের আছে। একটা হচ্ছে যে ওষুধ দেওয়া, আরেকটা হচ্ছে অপারেশনের দিকে চলে যাওয়া। ওষুধ যে দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সাধারণত আমরা ইউরোম্যাক্স বা ইউরোম্যাক্স ডি জাতীয় এক ধরনের ওষুধ আছে। অ্যা সেই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। বাজারে এই ওষুধটাই সবচেয়ে বেশি চলে থাকে। তো এই ওষুধের কাজটা হচ্ছে কি? এই ওষুধের কাজ হচ্ছে যে উনার যে প্রস্রাবের যে প্রোস্টেট যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটার কারণে প্রস্রাবের যে থলির মুখটা যে বন্ধ করে আছে, সেই বন্ধ করার যে প্রবণতা সেটাকে খুলে দেয়। সাধারণত দেখা যায় যে এই ওষুধটা আমরা ৩ মাস ধরে দেই। একটা এফেক্টিভ রেজাল্ট আসতে ৩ মাসের মতো সময় লাগে। যদি এর মধ্যে কাজ হয় তো ভালো, এর মধ্যে কাজ যদি না হয় তখন আমরা সাধারণত তাকে অপারেশনের দিকে সাজেস্ট করি বা যদি দেখা যায় কিছুটা কাজ হওয়া শুরু করে তখন আমরা বলি যে আপনি আরো কিছুদিন ওয়েট করেন, দেখেন সিম্পটমটা কমে আসে কিনা। ইউজুয়ালি দেখা যায় যে 70-80% মানুষেরই ওষুধেই ধরে যায়। অনলি 20% বা 30% মানুষের দেখা যায় যে অপারেশনের দিকে যেতে হয়। যাদের অপারেশনের দিকে যেতে হয় সেটা আমরা একটা অপারেশন করি, সেটার নাম হচ্ছে টিউআরপি, অর্থাৎ ট্রান্সউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। এটা এন্ডোস্কোপিক্যালি করা যায়, অর্থাৎ ক্যামেরা দিয়ে কম্পিউটারের মাধ্যমে আমরা এই অপারেশনগুলো করে থাকি। তো এই অপারেশনের বিষয়ে ডিটেলস আমি আমার পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মূলত এতটুকুই। প্রোস্টেট বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।